নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ঋণ চুক্তি বাতিলের পেছনে কারা খতিয়ে দেখা হবে সংসদের প্রধানমন্ত্রী। র্যাব বিলুপ্ত করা এবং বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত করতে হিউম্যান রাইটস ওয়াচের সুপারিশ, র্যাবের প্রত্যাখ্যান। পদ্মা সেতুর দুর্নীতির দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। নির্বাচনকালীন সরকার পদ্ধতি দিনে দিনে রাজনৈতিক আলোচনা মুখ্য ইস্যু হয়ে উঠছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবরে। আমি ফারজানা নাহিদ। একেএস টিমটিবার শিরোনাম শুনছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রয়োজনে নিজস্ব অর্থায়নে চলতি মেয়াদে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা আরও বলেন, ঋণ চুক্তি বাতিলের পেছনে কে বা কারা আছে তা খতিয়ে দেখা হবে। পরিবারের কেউ দুর্নীতির সাথে জড়িত নন এমন দাবি করে প্রধানমন্ত্রী তার নাম ভাঙিয়ে কেউ কোনো কিছু করলে তা তাকে জানাতে বলেন। এজন্য তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর এবং ইমেইলের ঠিকানাও দিয়েছেন। জন রহমানের রিপোর্ট। দুর্নীতির অভিযোগ এনে সম্প্রতি পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক। পরে একইভাবে সরে দাঁড়ায় এডিবি। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একটা বিশেষ কোম্পানিকে পরামর্শক নিয়োগের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে তিনবার চিঠি দেওয়া হয়। তিনবার চিঠি দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে সেই কমিটিটা একটা ভুয়া এবং সে কোম্পানিটা একটা ভুয়া, যে কোম্পানির জন্য বিশ্বব্যাংক বারবার চিঠি দিয়েছে এবং চাপ দিয়েছে। সেই কোম্পানি তাদের সাথে কোনো একটা বিদেশি কোম্পানির যে যোগসূত্র ছিল, সেই বিদেশি কোম্পানি থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই কোম্পানির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং আমাদের যে বিশেষ কমিটি জামিল রেজা চৌধুরী, সেই কমিটি এই কোম্পানির কোনো প্রস্তাব সেটা তারা গ্রহণ করে না। তারপরেও তারা দুর্নীতির কথা তুলেছে, যেখানে এক পয়সা ছাড় দিল না, এক পয়সা দেয় নাই, সেখানেই তারা দুর্নীতির কথা নিয়ে আসলো। এর পিছনে কে আছে, কারা আছে, কি উদ্দেশ্য আছে, সেইগুলো একটু খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। আমি ওয়াল স্ট্রিট জার্নালের যে নিউজ বেরিয়েছে সেটা সকলকে পড়ার জন্য অনুরোধ করব। যে ওয়াল স্ট্রিট জার্নালের যে নিউজ এবং ফোর্বস পত্রিকার যে নিউজ, দুইটা নিউজ পড়লেই জানতে পারবেন যে আসল দুর্নীতিটা কোথায় আছে, কার কাছে আছে, সেটা জানা যাবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার সরকারের মেয়াদেই শুরু হবে পদ্মা সেতু নির্মাণের কাজ। পদ্মা সেতু ইনশাআল্লাহ আমরা নির্মাণ করব। এই বাংলাদেশে আমরা দরিদ্র হতে পারি, বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও যদি আমরা আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পারি, তো পদ্মা সেতু আমরা করতে পারবো না, এটা হয় না। আমরা দরকারে নিজেদের অর্থায়নও করব। এখানে বিদেশি অর্থ যেটুকু আমাদের লাগবে, আমাদের এখন যে রিজার্ভ আছে, সেই রিজার্ভ থেকে প্রতি বছরে 2 বিলিয়ন খরচা করা, এটা আমাদের জন্য মোটেই কোনো কষ্টের না, আমরা তাও করতে পারবো। প্রধানমন্ত্রী সংসদে দাবি করেন, তার পরিবারের কেউই দুর্নীতির সাথে জড়িত নয়। কেউ যদি কোনো তথ্য পায় আমাকে সেই তথ্যে জানাবে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার টেলিফোন নাম্বার, আমার গ্রামীণ ফোন আছে 520000, একটেলের আছে 260371, মানে 26শে মার্চ 71। কাজে এই ফোনের মাধ্যমে SMS করে আমাকে তথ্য দিলে আমরা তার ব্যবস্থা নেব। কাজে আমার পরিবার বলতে আমি, আমার বোন, আমাদের 5টা ছেলে মেয়ে, এর বাইরে আমার কোনো পরিবার নেই, আমার কেউ নাই, এটা আমি স্পষ্ট বলতে পারি। কারণ আমাদের পরিবারে কেউ কোনো দুর্নীতি, কমিশন খাওয়া কোনো কিছুর সঙ্গে কিন্তু আমরা কোনো মতেই সম্পৃক্ত না এবং আমরা তা চাই না। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে সরিয়ে দেওয়া হবে। জন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে আটক জওয়ানদের সাথে দুর্ব্যবহার এবং নির্যাতনের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে দায়ী করে সংস্থাটি। এই মুহূর্তে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া স্থগিত এবং র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বিশ্বব্যাপী প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। এদিকে বিকেলে র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টটি প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। দিদার চৌধুরীর রিপোর্ট। হিউম্যান রাইটস ওয়াচ তার বার্ষিক প্রতিবেদনে বলছে, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের সন্দেহভাজন অভিযুক্তদের বিচার সঠিকভাবে হচ্ছে না।
প্রকাশিত রিপোর্টে সংস্থাটি দাবি করেছে অভিযুক্ত জওয়ানদের সাথে খারাপ আচরণ ও নির্যাতন করা হয়। নির্যাতনের ওই ঘটনায় অন্তত ৭৩ জন জওয়ান নিহত হওয়ার তথ্য দেয় সংস্থাটি। দুপুরে সংস্থাটির পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস। প্রতিবেদনে দাবি করা হয়, নির্যাতিত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগগুলো পেয়েছে তারা। The trials are fundamentally flawed. Many of the people on trial don't even know what they are accused. বিডিআর বিদ্রোহের বিচারের মধ্যে মৌলিক গলদ রয়েছে। এই বিচার প্রক্রিয়া বন্ধ করে স্বাভাবিক যে বিচার প্রক্রিয়া রয়েছে তা শুরু করা হোক, কারণ আসামিদের অনেকেই জানেন না তাদের বিরুদ্ধে কি অভিযোগ। এই বিচার প্রক্রিয়া এখনই বন্ধ করা প্রয়োজন। Give them a chance to defend themselves and then the court can decide whether they are guilty or innocent. হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনটিতে বিডিআর নির্যাতনের ওই ঘটনার জন্য বাংলাদেশের কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবকে দায়ী করা হয়। সংস্থাটি মনে করে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য র্যাবের কার্যক্রম আর চলতে দেওয়া উচিত নয়। With such a large intelligence and security community in Bangladesh, where the army has so much power, DGFI has so much power, RAB has so much power. র্যাব ও অন্যান্য সুরক্ষা বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক নির্যাতন ও খারাপ আচরণের অভিযোগ তদন্তে অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে HRW বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় নিহত হয়েছেন। তাদের উপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে। Of the security and intelligence establishment, and that caused tensions afterwards. বিকেলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় প্রতিবেদনটি অসত্য ও বানোয়াট। প্রতিবেদনটিতে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে। বিদেশি একটা সংস্থা এসে এই ধরনের কথা বলে যাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে বসে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি বাংলাদেশের সকল সচেতন যারা নাগরিক রয়েছেন, গণমাধ্যমে যারা ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সবার এটা প্রত্যাখ্যান করা উচিত। প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত র্যাবের গুলিতে প্রায় ৫ শতাধিক লোক নিহত হয় বলে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করে। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন বাতিল হওয়ায় নৈতিকতার স্বার্থে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ তিনি অভিযোগ করে বলেন, পদ্মা সেতুর দুর্নীতির সাথে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত ছিল বলেই বিশ্বব্যাংক বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। পিলখানা হত্যাকাণ্ডে ন্যায় বিচার হচ্ছে না, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে এমন তথ্য প্রকাশ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, শুধু বিডিআর বিদ্রোহ নয়, এই সরকারের আমলে কোনো মানুষই ন্যায় বিচার পাচ্ছে না। বিচারের নামে প্রহসন চলছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আসল ঘটনা তো জানেন যে ইতিমধ্যে কিন্তু এই কাজ শুরু হওয়ার আগে তাদের লোকেরাই ঘুষের টাকা নিয়ে নিয়েছে। কানাডাতে আপনারা নিশ্চয়ই জানেন এই ঘুষের টাকা লেনদেন হয়ে গেছে এবং সেই কারণেই তো মুখ খুলতে পারছে না যে আসলে এই চোরটা কে, এরা ধরতেও পারছে না বিশ্বব্যাংক বারবার বলার পরেও, কারণ এটার সঙ্গে তারা সবাই জড়িত। দয়া করে নৈতিকতার স্বার্থে এই মুহূর্তে পদত্যাগ করুন এবং এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আগামী নির্বাচনকালীন সরকার পদ্ধতি দিনে দিনে রাজনৈতিক দলগুলোর আলোচনার মুখ্য ইস্যু হয়ে উঠছে। বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে অটল থাকলেও সরকারি দল এটাকে বলছে অসাংবিধানিক। আর সরকার সমর্থক জোট শরিকরা নির্দলীয় সরকারের বিরোধিতা করলেও তারা অন্তর্বর্তী সরকারের রূপরেখা এখনই স্পষ্ট করার পক্ষে। ফরিদ আলমের বিশেষ রিপোর্ট। আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আওয়ামী লীগ যদি জয়ী হতে পারে, প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করবেন, এত ভয় কেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো 1.5 বছর সময় রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক নেতাদের মুখে ঘুরে ফিরে নির্বাচনের কথা উচ্চারিত হচ্ছে, কিন্তু সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে রাজনৈতিক অঙ্গনে, সেটাই এখন আলোচনার বড় ইস্যু। নির্বাচনের সময় একটা নির্দলীয় সরকার থাকতে হবে, এটা হলো ফান্ডামেন্টাল। এই ব্যাপারে কোনো রকমের কনসেশন দেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ এটার সঙ্গে জাতির ভবিষ্যতের গণতন্ত্র জড়িত এবং দেশের মানুষের ভোটের অধিকার জড়িত। বিরোধী দলের এই দাবিতে সরকার সমর্থক জোট শরিক রাশেদ খান মেনন ক্ষোভ প্রকাশ করেছেন। দলীয় সরকার তারা মানবেন না। হ্যাঁ, আমি যদি ফর্মুলা দিই যে রাষ্ট্রপতি তিনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি,
তার নেতৃত্বে একটা সরকার পরিচালিত হোক। যদি আমি একটা হাইপোথেটিক্যালি যদি বলি, তা অলরেডি কিন্তু খালেদা জিয়া বলে দিচ্ছে যে রাষ্ট্রপতিও দলীয়, তারাও তিনি নির্বাচন করবেন না। ওনারা চাচ্ছেন যে আসলে বিদেশি কেউ এসে অথবা ইউএন আসুক, এসে এখানে নির্বাচন করে দেখে। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত নির্দলীয় সরকারে দেখছেন ভয়ঙ্কর বিপদের আলামত। তত্ত্বাবধায়ক সরকার একটি ক্ষণস্থায়ী এটি বিষয় ছিল, যেটা ভয়ঙ্কর বিপদ এর মধ্যে যে লুকিয়ে আছে, এটা বিগত নির্বাচনে আমরা দেখেছি। সর্বশেষ নির্বাচনে যেখানে 2 বছর জোরে ইমার্জেন্সি হলো, 2 নেত্রী গ্রেপ্তার হলেন, একটা অনিশ্চয়তার মুখে গণতন্ত্র পড়ে গেল, সাংবিধানিক ধারা ব্যাহত হলো, এটাই হচ্ছে এটার দুর্বলতার দিক। সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে রাশেদ খান মেননের আপত্তি না থাকলেও সেই সরকারের রূপরেখা কি হবে সেটা এখনই নিষ্পত্তি চান তিনি। আমরা তো এই প্রশ্ন আজকে দিনে, আমি তো এটা গত পার্লামেন্ট সেশনে বক্তব্যের মতো বলেছি, এবং আমি কেবল বলি নাই, আমি বলেছি, এমনকি সুরঞ্জিত বলেছে। আমাদের প্রিন্সিপাল পজিশন তো হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়ে সেই সময়কালে সরকার পরিচালনার বিন্যাসটা কি হবে, আর অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটের রূপটা কি হবে, এই ব্যাপারে আমাদের ঐক্যমতে আসা প্রয়োজন এবং সেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। কোন অবস্থায়ও নির্বাচিত সরকার দ্বারা রাষ্ট্র পরিচালনা এক মুহূর্তের জন্য হবে না। এটি স্থায়ী এবং টেকসই। এটি সার্বজনীন নির্বাচনে ফিরে যাওয়ার জন্যেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার। যদি তারা নির্দলীয় সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলতে চান, আমাদের কোনো আপত্তি নাই তাতে। এবং এই যে রূপরেখার কথা বলছেন, রূপরেখা তো সংবিধানে ছিলই। তারা যেহেতু এই কাঠামো বাতিল করেছেন, সুতরাং তাদেরকে উদ্যোগ নিতে হবে যে এখন নির্বাচনটা কিভাবে করতে চান এবং অন্তর্বর্তীকালীন বলতে ওরা কি বোঝাতে চান। বর্তমান সরকারের সময় সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী সংসদ থাকা অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়েছে। নির্বাচন পদ্ধতি নিয়ে যে সমস্যাই থাক না কেন, রাজনৈতিকভাবেই এর সমাধান হবে বলে সবার আশা। দেশ ও জাতির স্বার্থে সবার কাছে গ্রহণযোগ্য সেই সমাধানটি শেষ পর্যন্ত কি হবে, সেদিকেই এখন সবাই তাকিয়ে। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামের নামে জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেসব কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের বদনাম হয় সেগুলো বন্ধ করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং কোরআন শরীফ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে জাপানের বৌদ্ধ মানবাধিকার সংগঠন রিশো কোসেইকাই প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন। এই ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস, এইসব কর্মকাণ্ড করে আমাদের এই পবিত্র ধর্মকে মানুষের কাছে হেয় করা, এটা কখনোই আমরা বরদাস্ত করব না। ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে সব থেকে পবিত্র ধর্ম, সব থেকে গুরুত্বপূর্ণ। কাজে আমরা ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে চাই। ভারতের সাবেক রাষ্ট্রপতি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম দুদিনের ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন। বেলা ৩টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগামীকাল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিডাপের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বক্তব্য রাখবেন ডক্টর আব্দুল কালাম। এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশের শিশুদের সাথে কথা বলবেন তিনি। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ডক্টর কালাম। এর আগে 2009 সালে একবার বাংলাদেশে এসেছিলেন তিনি। এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। স্বজনদের আকস্মিক মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাড়িকান্দি ইউনিয়নে এখন চলছে শোকের মাতম। সোমবার মালয়েশিয়ায় আগুনে পুড়ে প্রাণ হারান এই এলাকারই 5 ব্যক্তি। মৃত্যুর খবরে নবীনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের শত শত মানুষ ভিড় জমাচ্ছেন নিহতদের বাড়িতে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলছে গ্রামবাসী। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় বড়িকান্দি গ্রামের 5 যুবক শেষ সম্বলটুকু বিক্রি করে পাড়ি জমান সুদূর মালয়েশিয়ায়।
ভাগ্য পরিবর্তন দূরে থাক, সোমবার মালয়েশিয়ার পুচং বাঙালি অধ্যুষিত এলাকায় আগুনে নিভে যায় 5টি তাজা প্রাণ। মধ্যে আবদুল্লাহ আল ফরহাদ সজীবের বাড়ি নুরজাহানপুর গ্রামে, আর বড়িকান্দি গ্রামের মোহাম্মদ বাসির, ফারুক ও মোহাম্মদ হাফেজ মিয়া এবং একই ইউনিয়নের ধরাবাঙ্গা গ্রামের বাবু। ছেলেকে হারিয়ে পাগল প্রায় নিহত বাবুর পরিবার। আমার ওই স্বাস্থ্য ভগ্নিপতি এসে সকালবেলা এসে সেটা মনে করেন বসে যাই এই ঘটনা টেলিফোনের উপর টেলিফোন আসতেছে, এই দিক যাইতেছে এই দিক যাইতেছে, আমরা তো কোনো স্ট্রিং নাই, পাগলের অবস্থা হয়ে গেছে। দেড়খানি খেতাছি যে বেচতে তৈরি ফাটাইছে, পরে আবার বুদ্ধ গেছিল, আবার এনতে জন্মবিধানে কাগজ টাগজ ফাটাইছি দেখি হয়েছে, তুই কয়দিন আগে ইয়ে করছে, আবার খুব ভালো কোম্পানিতে আসি, দোয়া করেন। নিহতদের পরিবারের সহায়তায় সরকার সহ সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমনটা আশা স্বজন সহ এই এলাকার মানুষের। আপনারা দেখছেন এনটিভিতে সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি নিয়ে ফিরে আসছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ নিয়ে অসন্তোষ যোগাযোগ মন্ত্রীর, পদ্মা সেতু নিয়ে কথা না বলার ঘোষণা। তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর না করে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে অন্য খাতের উপর জোর দেওয়ার তাগিদ বিশ্বব্যাংকের। দেখছেন সন্ধ্যার খবর, চলছে এনটিভিতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আর মেঘনা গোমতী সেতু চলমান সংস্কার কাজ প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে জানিয়ে আগামী 3 মাসের মধ্যে পুরো কাজ শেষ হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে এসব স্থান পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। কুমিল্লা ঘুরে এসে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত মেঘনা গোমতী সেতুটির অবস্থা অনেকটা নড়বড়েই বলা চলে। আগে কয়েকবার এই সংস্কার কাজ করা হলেও এখন পর্যন্ত আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই সেতু দুটিকে। সর্বশেষ সেনাবাহিনী সংস্কার কাজের দায়িত্ব নেয়। নতুন বেয়ারিং স্থাপন, এক্সপানশন জয়েন্ট ও পিলারের নিচের মাটি সরে যাওয়ায় নদীবক্ষে বালুর বস্তা ফেলে সেতু রক্ষার প্রাথমিক কাজ শেষ করেছে সেনাবাহিনী। 3 মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানান যোগাযোগ মন্ত্রী। এই দুটি সেতুর কাজ ডিপোজিট ওয়ার্ক আমরা সেনাবাহিনীকে দিয়েছি। হিঞ্জ বিয়ারিং এবং জয়েন্ট এক্সপানশনের বিষয়টি আপাতত যেটা উপরে আর নিচে তো স্কাউরিং এর কাজ শুরু হয়েছে। আগামী শুক্রবার থেকে পুরোদমে কাজ শুরু হবে, এটা 3 মাসের মধ্যে। পরে মন্ত্রী যান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের উন্নীতকরণ কাজের অগ্রগতি দেখতে। কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে প্রকল্প পরিচালককে তাগিদ দেন তিনি। আর নারায়ণগঞ্জ মহাসড়কে ভাঙা রাস্তা ও আইল্যান্ডে রং না থাকায় সড়ক ও জনপথের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানকে শোকজ করার নির্দেশ দেন মন্ত্রী। আইল্যান্ডে রং নাই কেন? কতবার তোমাকে বলছি, কতবার কেন এক টঙ্গির কথা টঙ্গিতে রাখো, এখানে কেন? কবে এই সরকারের টার্ম শেষ না, তুমি করছো না, ইউ আর নট ডুইং ইউর জব। পদ্মা সেতু প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলে এ নিয়ে আর কোনো মন্তব্য করবেন না বলে জানান তিনি। পদ্মা সেতু নিয়ে পদ্মা চুক্তি সম্পাদনের আগে আমি আর কোনো কথা বলবো। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, কুমিল্লা। বিপুল উৎসাহ উদ্দীপনায় কোটি দর্শকের ভালো লাগা ভালোবাসার এনটিভি নবম বর্ষপূর্তি দেশব্যাপী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসব কর্মসূচি থেকে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা স্থানীয় প্রেস ক্লাব চত্বরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। প্রধান 2 রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী র্যালিতে অংশ নেয়। এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র। রাজশাহী নগরীর নিক্কন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভারপ্রাপ্ত সিটি মেয়র শরীফুল ইসলাম বাবু ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বর্ষপূর্তিতে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সম্প্রতি নানা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে প্রকৃত চিত্র তুলে ধরার জন্য এনটিভিকে শুভেচ্ছা জানান তারা।
আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্যা অঞ্চল, সেখানে নদী ভাঙ্গা, চর ভাঙ্গা এবং বাঁধ ভাঙ্গা লোকের যে দুর্দশা, সেই দুর্দশার কাহিনী প্রচার করছে। এনটিভির সকল কলা কৌশলী পরিদর্শনে যাওয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে এনটিভি সারিয়াকান্দির বন্যার্তদের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ দুর্দশার কথা জাতির কাছে তুলে ধরেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। বস্তুনিষ্ঠা সাংবাদিকতার যে প্রমাণ রেখেছে আরও রাখবে। বরিশালে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ ও সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। পরে নগরীতে র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন, বরিশালের জনগণের পক্ষ থেকে এনটিভিকে আন্তরিক অনেক অনেক ধন্যবাদ। সুন্দর ম্যাগাজিন অনুষ্ঠান এবং জনগণের দুর্ভোগ চিত্র তুলে ধরে জনগণের যে প্রত্যাশা তারা পূরণ করেছে। আগামী দিনে তাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই আমার প্রত্যাশা। রংপুর নগরীর সেন্ট্রাল রোডে এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র AKM আব্দুর রউফ মানিক। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কেবল অপারেটর সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সিলেটেও বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাভারে শুরু হয় দিনের কর্মসূচি। পৌরসভার চাপাইন মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল আমিন রানা। এদিকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ার বিরুলিয়ার আরকানে আয়োজন করা হয় কেক কাটা, গাছের চারা বিতরণ ও শোভাযাত্রার। এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ মাহমুদুল হাসান আলাল। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতির সংবাদ। এককভাবে তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর না করে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে অন্য খাতের উপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের নতুন রিপোর্টে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং শ্রমবিধি প্রতিপাদনের উপরও গুরুত্ব দিতে বলা হয়েছে। তৈরি পোশাক শিল্পের সস্তা শ্রমিকের ব্যবহার অব্যাহত থাকবে নাকি শ্রমিকদের মজুরি ও দক্ষতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হবে তা ভাবার সময় এসেছে বলে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। SM আতিকের রিপোর্ট। তৈরি পোশাক খাত দেশের রপ্তানি আয়ে সিংহভাগ অবদান এই খাতের। ৮০ দশকের গোড়ার পর থেকে বাংলাদেশের শ্রমঘন এই শিল্পের দ্রুত বিকাশের কারণ প্রধানত সস্তা শ্রমিক। তবে শ্রমিকরা সবসময় গরিবই থাকবে নাকি তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এই শিল্প দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে তা ভাবার তাগিদ দিলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমাদের দেশে কম মজুরি একটা বড় সুবিধা হয়ে অনেক দিন থাকবে, কিন্তু শুধু এটার উপর নির্ভরশীলতা করা মানে তো হলো আমরা গরিব থেকেই উৎপাদনশীল বা প্রতিযোগিতা হবে, সেটা তো ভালো কথা নয়। নাকি বিনিয়োগের অন্যান্য ব্যয় কমিয়ে, দুর্নীতি কমিয়ে, অবকাঠামোগত উন্নতি করে এবং শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়িয়ে আমরা প্রতিযোগিতা করব, এই দুয়ের মধ্যে একটা সমন্বয় হতে হবে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রকাশ করা হয় বাংলাদেশের রপ্তানি সুদৃঢ় ও ত্বরান্বিতকরণ শীর্ষক বিশ্বব্যাংকের নতুন রিপোর্ট। এর অন্যতম প্রণেতা সঞ্জয় কাঠুরিয়া জোর দিলেন পণ্যের আমদানি রপ্তানিতে পরিবহন ব্যবস্থা শক্তিশালী করা, অবকাঠামো ও শুল্ক প্রক্রিয়ার উন্নয়নের মাধ্যমে ব্যয় সাশ্রয় করার দিকে। Encouraging diversification will help guard against shocks and sustain export growth for the longer run beyond garments. This report has focused on logistics, skills and compliance, and along with issues of trade policy. There are still some areas that can policy support can make a huge difference, like the introduction of a separate and quicker clearing process for the sample shipping, which is known as the de minimis policy, or allowing the private handling of the import container, and also not to depend so much on the physical inspection. এছাড়াও রিপোর্টে সুস্থ ও নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখতে মালিক শ্রমিক সুসম্পর্কের কথা বলা হয়েছে। SM আতিক, NTV নিউজ, ঢাকা।
সন্ধ্যার খবরে আরো একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি নিয়ে ফিরে আসছি। সেনা হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা চাওয়ায় নেটোর রসদ সরবরাহের পথ খুলে দিল পাকিস্তান। ফুটবলের উন্নয়নে এবার বাফুফের নতুন সহযোগী ঢাকা ব্যাংক। ফিরলাম এনটিভিতে সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। 24 সেনা হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা চাবার পর নেটোর রসদ সরবরাহের পথ খুলে দিল পাকিস্তান। এরই সাথে গলতে শুরু করেছে পাক মার্কিন সম্পর্কের বরফ। তবে রসদ সরবরাহের পথ খুলে দেবার পরপরই রসদে হামলার ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠন তালেবান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সাথে ফোন আলাপে নভেম্বরে মার্কিন বিমান হামলায় নিহত পাকিস্তানি সেনা পরিবারের প্রতি শোক প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। খানিক পরে আফগানিস্তানে নেটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ খুলে দেবার ঘোষণা দেয় পাক সরকার, যা ওই ঘটনার পর থেকে গত 7 মাস ধরে বন্ধ ছিল। এই সময়কালে যুক্তরাষ্ট্র তাজিকিস্তান এবং কিরগিজস্তান হয়ে রসদ সরবরাহ করতে থাকলেও এর জন্য তাদের পরিশোধ করতে হচ্ছিল উচ্চ মূল্য। পাকিস্তান বিনা মাশুলেই এই সুযোগ দিচ্ছে। এবারে খেলার খবর। ফুটবল। বাংলাদেশ ফুটবলের উন্নয়নে এবার বাফুফের দিকে সহযোগিতার হাত বাড়ালো ঢাকা ব্যাংক। তাদের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 7 জুলাই এক ফুটবল ফেস্টের আয়োজন করতে যাচ্ছে ব্যাংকটি। বিকেলে বাফুফেতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান এবং বাফুফের সভাপতি। আবাহনী চ্যাম্পিয়নের মধ্য দিয়ে গতকালই শেষ হয়েছে এই মৌসুমের ফুটবল লিগ। লিগ কমিটি তাদের আয়োজনের সফলতা এবং ব্যাংকটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখেই এই ফেস্টের আয়োজন করতে যাচ্ছে। প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন আবাহনীর সাথে খেলবে ঢাকা ব্যাংক একাদশ। তাদের হয়ে খেলবেন লিগের বাকি দলগুলোর মধ্যে বাছাইকৃত ফুটবলাররা। আগামী 7 জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 5:30টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শকরা বিনা টিকেটে এই ম্যাচটি দেখতে পারবেন। ক্রিকেট। অবধারিত ড্রয়ের পথে হাঁটতে থাকা পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট অবশেষে ড্র হলো। 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিক লঙ্কানরা। বৃষ্টিতে আগেই এ টেস্টের ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ দিনটি ব্যাটিং অনুশীলন করে কাটালো দুই দল। 5 উইকেটে 278 রান নিয়ে দিন শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা লঙ্কানরা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে 391। দলের পক্ষে সর্বোচ্চ রান করা সাঙ্গাকারা আউট হয়েছেন ডাবল 100 থেকে মাত্র 8 রান দূরে দাঁড়িয়ে। জুনায়েদ খান 5টি এবং আব্দুর রহমান নেন 5 উইকেট। 160 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেটে 100 রান তুলে স্বাগতিক শ্রীলঙ্কাকে 261 রানের জয়ের টার্গেটে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। 2 উইকেটে লঙ্কান 86 রান তোলার পর ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন পাকিস্তানের জুনায়েদ খান। সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টটি পাল্লে কেলিতে শুরু হবে 8 জুলাই থেকে। খবর শেষ করছি, তাই যাবার আগে একেএস টিমটিবার শিরোনামগুলো আরেকবার। প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ঋণ চুক্তি বাতিলের পেছনে কারা খতিয়ে দেখা হবে সংসদের প্রধানমন্ত্রী। র্যাব বিলুপ্ত করা ও বিডিআর বিদ্রোহী বিচার স্থগিত করতে হিউম্যান রাইটস ওয়াচের সুপারিশ, র্যাবের প্রত্যাখ্যান। পদ্মা সেতুর দুর্নীতির দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। নির্বাচনকালীন সরকার পদ্ধতি দিনে দিনে রাজনৈতিক আলোচনা মুখ্য ইস্যু হয়ে উঠছে। এই ছিল সন্ধ্যার আয়োজনে। রাত 10:30টায় দেখবেন রাতের খবর। সবাইকে ধন্যবাদ।